ন্যারেশন অর্থ কি? উক্তি। উক্তি কয় ধরনের? দুই ধরনের, একটা হলো প্রত্যক্ষ উক্তি আর একটা হলো পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ মানে কি? এটা আমরা সরাসরি কথা বলি, কেমন? যেমন কোন একজনের কথাকে আমরা সরাসরি যদি কোট করি তার মতো করি, মানে তার মতো করেই বলি, সেটা হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি। আর নিজের মতো করে বলা তো হচ্ছে কি পরোক্ষ উক্তি। এটা হচ্ছে ডিরেক্ট, আর এটা হচ্ছে কি ইনডিরেক্ট ন্যারেশন। ন্যারেশন টোটালি দুই ধরনের। এখন এই যে একটা থেকে আরেকটাতে পরিবর্তন করা, সেটা কিভাবে করব? ন্যারেশনের কয়টি অংশ থাকে? যেমন আমি যদি বলি যে he said to me সে আমাকে বলেছিল আমি ঢাকায় যাচ্ছি। সে আমাকে বলেছিল আমি ঢাকায় যাচ্ছি। এই যে একটি কি, এটা সরি স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এটা হচ্ছে একটি বাক্য। এখানে কয়টা অংশ আছে দেখেন, এটা একটা ডিরেক্ট ন্যারেশন। এখানে কয়টা অংশ আছে? দুইটা। এই প্রত্যক্ষ উক্তিটা একটা দুইটা অংশ আছে, এগুলো একটা, এ হলো আরেকটা। এটাকে বলে যে কি রিপোর্টিং এটাকে বলে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে কি রিপোর্টেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই দুইটা জিনিস। এখন রিপোর্টিং ভার্বের তেমন কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সাবজেক্টই থাকে, অবজেক্ট অবজেক্টই থাকে। শুধুমাত্র এখানে যদি সেড টু থাকে তখন লিখবো টোল্ড। আমার বইতে কিন্তু নিয়মগুলো কিন্তু আছে, বুঝতে পারছেন? আমার শীটগুলো যারা নিয়েছেন শীটও নিয়মগুলো আছে। সেড টু থাকলে কি লিখবো? টোল্ড। সে থাকলে টেল, আর সেজ থাকলে সেড টু থাকলে টেল, আর সেজ টু থাকলে টেলস, মানে প্রেজেন্ট ফর্ম হবে আর কি তার। আর এখানে তেমন কোনো পরিবর্তন নেই। এটাকে বলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। মূল যে পরিবর্তনগুলো হবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে। এই রিপোর্টেড স্পিচের মধ্যে কয়টা জিনিসের পরিবর্তন হয়? ফার্স্ট পারসন পরিবর্তন হয়, সেকেন্ড পারসন পরিবর্তন হয়, আর ভার্বের পরিবর্তন হয়। শুধু এই তিনটা পরিবর্তন হয়, আর কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং বা। এখানে ফার্স্ট পারসন সব সময় এই জায়গায় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এবং সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর থার্ড পারসন অপরিবর্তিত থাকবে আর কি। আর ভার্বের পরিবর্তনটা কেমন? যদি এখানে প্রেজেন্ট ফর্ম হয়, এখানে কোনো পরিবর্তনই হবে না, ভার্বের ভার্বের কোনো পরিবর্তন হবে না। সরি, এখানে যদি ফার্স্ট ফর্ম হয়, এখানে যদি কি ফার্স্ট ফর্ম হয় এবং এখানে যদি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে সেটা পরিবর্তন হয়ে ফার্স্ট হয়ে যাবে। কিরকম হবে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ফার্স্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ফার্স্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট আছে, ফার্স্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস দেখেন, মনে করেন যে এই জায়গায় ফার্স্ট ফর্ম আছে এবং এই জায়গায় ফার্স্ট আছে, তখন কোন নিয়ম হবে? তখন আমরা সহজে মনে রাখার জন্য বলি যে 1 এ 3, 2 এ 4, 3 এ 3, 4 এ 4। তার মানে যদি ফার্স্ট, এখানে যদি ফার্স্ট ফর্ম হয় এবং এখানেও যদি ফার্স্ট হয়, 1 মানে ইনডিফিনিট, আর 3 মানে কি পারফেক্ট। ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক না? 1 মানে ইনডিফিনিট থাকলে 3 এ যাবে, মানে পারফেক্টে হবে। 2 এ 4 মানে ফার্স্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। 3 এ 3 মানে পারফেক্ট থাকলে পারফেক্টে থাকবে, আর 4 এ 4 মানে পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। মনে থাকবে? এখন দেখেন, এখানে সাবজেক্ট যা আছে তাই লিখবো। হি। সেড টু আছে না? সেড টু থাকলে কি হবে বলছি? টোল্ড। অবজেক্ট কি আছে? মি। এরপরে যেহেতু এটা এই ভিতরের সেন্টেন্সটা কোন সেন্টেন্স কোটেশনের মধ্যে, এটা কোন সেন্টেন্স বলছি? অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে আমরা এখানে লিখবো দ্যাট। এখানে কি লিখবো? এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা কি লিখবো? দ্যাট লিখবো। হি টোল্ড মি দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো দ্যাট।
ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি লিখবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে লিখবো আস্কড আর এখানে লিখবো ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন, ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন। ইম্পারেটিভে কি লিখবো? ইম্পারেটিভে এখানে টোল্ড লেখা যাবে, অ্যাডভাইসড লেখা যাবে, অর্ডার লেখা যাবে, কমান্ড লেখা যাবে, রিকোয়েস্টেড লেখা যাবে, ঠিক আছে? আর এখানে লিখবো কি? টু। এখানে কি লিখবো? টু। কোন সেন্টেন্সে? ইম্পারেটিভ সেন্টেন্সে। তারপর হচ্ছে এক্সক্লেমেটরিতে কি লিখবো? এখানে লিখবো এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ ফিয়ার, এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আর এখানে লিখবো দ্যাট। মনে থাকবে? আর অপটেটিভে, অপটেটিভ এখানে উইশড বা প্রেড, উইশড বা প্রেড, আর এখানে দ্যাটই থাকবে। মনে থাকবে? এক্সক্লেমেটরিতে ইম্পারেটিভ আমরা আরেকটা জিনিস দেখি, আমরা হচ্ছে দ্যাট লেখি যখন পরবর্তীতে উই শুড লিখি, মানে লেটাস থাকলে। বুঝতে পারছেন? লেট থাকলে তখন সেটা করি। তাহলে নিয়মগুলা একটু মনে রাখতে চেষ্টা করুন, সবগুলো ইয়েতে লেখা আছে আপনাদের শীটে, এই জন্য আমি আর আলাদা করে বলতেছি না, ঠিক আছে? শীটে লেখা আছে, আপনারা শুধু নিয়মগুলো বুঝে প্র্যাকটিস করবেন। হি টোল্ড মি দ্যাট। এরপর আমরা দেখেন এখানে ফার্স্ট পারসন আর ভার্ব, এই হলো ফার্স্ট পারসন, এই হলো ভার্ব, শুধু এই দুইটা পরিবর্তন হবে। আগে খুঁজে বের করে ফেলবেন যে কোথায় কোথায় পরিবর্তন হবে। এগুলো সেন্টেন্স ন্যারেশন, সেন্টেন্স ন্যারেশন পারলে আপনি প্যাসেজ ন্যারেশন অটোমেটিক পাবেন, একই জিনিস তো। প্যাসেজ মানে কি? কয়েকটা সেন্টেন্সকে একত্রে সমাধান করলে এটা প্যাসেজ ন্যারেশন হয়ে যাবে, ঠিক না? আই কোন পারসন? আই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্টটা কি? হি। তাহলে আইটা আই যেহেতু সাবজেক্ট এখানে, তার মানে এখানে এটারও সাবজেক্টিভ কেসটা বসবে। তাহলে আই এর সাবজেক্টিভ, হি এর সাবজেক্টিভ কেসটা কি? হি। এই যে সেটটা প্রেজেন্ট ফর্ম না ফার্স্ট ফর্ম? ফার্স্ট ফর্ম। সেট হচ্ছে ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে সে বা সেজ। এটা যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে আমরা সেজ আগে কি লিখতে পারি? আমরা সেই সরি, ফার্স্ট ফর্ম হইলে আমরা এম, মানে সেট যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে এখানে এম এর কি হইব? ফার্স্ট ফর্ম হবে। তাহলে এম এর ফার্স্ট ফর্ম কি? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমরা সেটের জায়গায় কি লিখবো এখানে? সরি, এম এর জায়গায় কি লিখবো? ওয়াজ। কারণ হির সাথে ওয়ার বসে না, কি বসে? ওয়াজ বসে। হ্যাঁ, বলবেন কিছু? তারপরে কি আছে এখানে? হি ওয়াজ। এরপরে আর বাকি কোথাও কি পরিবর্তন হবে? আর বাকি কোথাও পরিবর্তন হবে না। বুঝতে পারছেন সবাই? হি ওয়াজ গোয়িং টু স্কুল। হি said to me he wrote a letter. দেখেন বলছে যে সে একটি চিঠি লিখেছিল। এই যে এটা রাইটের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। এটা রাইটের ফার্স্ট ফর্ম। তাহলে এখানেও ফার্স্ট, এখানেও ফার্স্ট। তাহলে এখানে পরিবর্তন হবে না ভার্বের? হবে। কি অনুযায়ী পরিবর্তন হবে? এটা কোন টেন্সে যাবে? এটা পারফেক্ট টেন্সে যাবে। কোন টেন্স? ফার্স্ট পারফেক্ট টেন্সে। একে তিন। এক মানে ইনডিফিনিট, এটা ফার্স্ট ইনডিফিনিট আছে, এটা কোথায়? ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট মানেটা কি? মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আবার এটার আগে একটা হেড যুক্ত হবে, শেষ। এটাই পারফেক্ট টেন্স। ভার্বের আগে থাকবে হেড, আর ভার্বের কোন ফর্ম হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হি told me that, he told me that। আই পরিবর্তনে কি হবে? হি। আর এখানে পারফেক্ট টেন্স হলে কি? হ্যাড রিটেন। হ্যাড কি? রিটেন আ লেটার। অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন? যদি এখানে বারটা যদি দেখেন যে একটাই মাত্র বার এবং এটা ফার্স্ট ফর্মে আছে, একটাই বার ফার্স্ট ফর্ম আছে, তাহলে বুঝবেন যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। জি, তাহলে বুঝবেন যে এটা কি? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে এটাকে কিসে নিতে হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কিভাবে নিব? আমরা ভার্বের আগে হেড যুক্ত করব আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখব। বুঝতে পারছেন? তাহলে এটা কিসে চলে যাবে? ফার্স্ট পারফেক্ট টেন্সে যাবে। মনে থাকবে? আরেকটা एग्जांपल দেখে আপনাদেরকে।
আচ্ছা বলেন তো, হি তো লিখলাম, এখানে সেজ টু জায়গায় কি লিখবো? টেলস লিখছি, তারপরে মি লিখবো, এরপরে কি লিখবো? দ্যাট। এবার আই জায়গায় কি লিখবো? হি। এই যে রাইট, এটা পরিবর্তনে কি হবে? জি না, জি না। এখানে ভার্বটা কোন টেন্সে আছে? এখানে ভার্ব কোন টেন্সে আছে? এখানে প্রেজেন্ট টেন্স থাকলে এখানে কোনো পরিবর্তনই হবে না ভার্বের। এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। কোন পার্সন? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। এখানে কোনো ভার্বের পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখবো হি রাইট, যে ভার্ব আছে রাইটস এ লেটার। হ্যাড লিখে আমরা যখন ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন কি? হ্যাড প্লাস বি থ্রি। পারফেক্ট টেন্সের গঠন কি? হ্যাড প্লাস বি থ্রি, মানে হেড এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হবে, মনে থাকবে? তো আমরা এখানে কি লিখবো? হি রাইটস। আই পরিবর্তনে হি হইছে, আর এখানে ভার্বের কিন্তু টেন্সগত পরিবর্তন হয় নাই, শুধুমাত্র যেহেতু এটা ইনডিফিনিট টেন্স ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস বাই এস যুক্ত করছে, এতটুকুই। আর অন্য কোনো কিছু পরিবর্তন হয় না, টেন্সগত কোনো পরিবর্তন হয় না। তাহলে এই এতটুকু অংশ কি সবাই বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? লিখে ফেলুন তাড়াতাড়ি, তাহলে আমি লিখলে হচ্ছে পরবর্তী অংশটা করাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ, এখন হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোর কথা বলবো। ভার্বের পরিবর্তন সকল মানে সকল সেন্টেন্সের বেলায় সেম, পার্সনের পরিবর্তনও সেম। তাহলে সেন্টেন্স গুলোর পার্থক্যটা কি? যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি টোল্ড লিখলাম, ওখানে দ্যাট লিখলাম, শুধু এই দুইটা জায়গায় পার্থক্য, বাকিগুলো তার অন্য কোনো পার্থক্য নেই। আরেকটা কথা মনে রাখবেন, প্রত্যক্ষ উক্তি যে সেন্টেন্সেই থাকুক না কেন, যখন এটাকে আমরা পরোক্ষ উক্তি দিব, মানে ইনডিরেক্ট নারেশনে নিব, তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। কিসে যাবে? সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যাবে। হোয়াট ইজ ইউর, দেখেন এখানে দুটো অংশ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। ইয়াসিন বলেন তো, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি? জিহান বলেন। তামিম বলেন। ভেরি গুড। সাবজেক্ট হচ্ছে কি? হি। আর সেট হচ্ছে ভার্ব। সেট হচ্ছে কি? ভার্ব। এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে কি? ভার্ব। তাহলে আমরা, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কোন সেন্টেন্স? এটা ইন্টারোগেটিভ। তাহলে আমরা এখানে সেট টু জায়গায় কি লিখবো? আস্কড মি। আর কোনের জায়গায় কি লিখবো? প্রশ্ন দুই ধরনের হয়। প্রশ্ন কয় ধরনের হয়? একটা হলো ইয়েস নো কোশ্চেন, আর একটা হলো ডব্লিউএস কোশ্চেন। একটা ইয়েস নো কোশ্চেন, আর একটা হলো ডব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনটা কি? যে প্রশ্নের উত্তরগুলো আমরা ইয়েস অথবা নো দ্বারা দিব। আমি তোমাকে যদি বলি যে আর ইউ পান্না, তুমি কি বলবা? নো। যদি বলি আর ইউ সামিরা, তুমি কি বলবা? ইয়েস। তাহলে এই যে প্রশ্নগুলো আমি কি করলাম? তুমি দুইটা শব্দ দিয়ে উত্তর, মানে যেকোনো একটা শব্দ দিয়ে উত্তর দিতে পারো, ও ইয়েস নয়তোবা নো। এটাকে বলে ইয়েস নো কোশ্চেন। এগুলো কি দিয়ে শুরু হয়? এগুলো শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে। এগুলো কি দিয়ে শুরু হয়? এই ধরনের প্রশ্নগুলো শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে। কিন্তু আরেকটা কোশ্চেন হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেনটা কি? সরি, ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, এই শব্দগুলো দিয়ে যে প্রশ্নগুলো করা হয়, এই শব্দগুলো দিয়ে যে প্রশ্নগুলো করা হয়, যেগুলোর উত্তর ইয়েস নো দিয়ে হয় অথবা না দিয়ে হয় না। যদি বলি যে তোমার নাম কি, তুমি ইয়েস অথবা নো বললে কি হবে? তুমি বলবা সামিরা, নয়তো পুরোটা বলবা আমার নাম হয় সামিরা, বলবা না আমার নাম সামিরা, এটা বলবো না? তার মানে এটা এই ধরনের উত্তরগুলো যে প্রশ্নগুলো মাধ্যমে দিই, সে প্রশ্নগুলো হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, মানে ডব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে এগুলা শুরু হয়। তাহলে ডব্লিউএস কোশ্চেন দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, তাহলে আমরা এই যে এখানে রিলেটিভ প্রোনাউন জায়গায় আমরা লিখবো যে ওই ডব্লিউএস কোশ্চেনটাই লিখবো। বুঝছেন কিনা? তাহলে আমরা এখানে কি লিখবো? এখন এখানে হোয়াট আছে, তাহলে এখানে ডব্লিউএস কোশ্চেনটা লিখবো। আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়,
তখন সেক্ষেত্রে আমরা লিখবো ইফ। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কি লিখবো? ইফ লিখবো। আর ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে ডব্লিউএস কোশ্চেন। তাহলে আমরা এখানে লিখবো হি আস্কড মি হোয়াট, আছে না? তাহলে আমরা এখানে হোয়াটে লিখবো, কেমন? হি আস্কড মি হোয়াট। হোয়াট লেখার পরে আমরা অক্সিলারি ভার্ব এখানে লিখবো না, কারণ এখানে অক্সিলারি ভার্ব লিখলে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ। আমরা এটাকে বানাবো কি? অ্যাসার্টিভ। এটাকে কি লিখবো? অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ লিখলে আমরা কি করব? এই যে অক্সিলারি ভার্বের পরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা লিখি, ভার্বটাকে লিখবো পরে। সাবজেক্ট আগে আসবে, ভার্ব কোথায় যাবে? পরে। তো ডব্লিউএস কোশ্চেনের পরে আমরা ভার্ব না লিখে কি লিখবো? সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি? ইউর নেম। ইউরটা কি দেখেন তো, পসেসিভ অ্যাডজেক্টিভ না এটা? এটা পসেসিভ কেস, ইউর। তাহলে তারপর হচ্ছে কি? নাউন। আমরা এটা লিখবো। এখন ইউর, ইউর কোন পারসন? ইউ সেকেন্ড পারসন না, মানে এখানে কাকে বোঝাচ্ছে মূলত? মি কে। তাহলে এখানে হচ্ছে পসেসিভ কেস। তাহলে মি এর এখানে যে কেস থাকবে, এখানে যে সাবজেক্ট অথবা অবজেক্ট যেটাকে বুঝাক না কেন, তার ওই কেসটাই লিখবো। তাহলে মি এর পসেসিভ কেসটা কি? মাই। মি এর পসেসিভটা কি? মাই। আমরা এখানে কি লিখবো? মাই লিখবো। তাহলে মাই নেম, সরি, মাই কি লিখবো এখানে? মাই নেম। এরপর ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো, কি আছে এখানে? ওয়াজ। হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। হোয়াট মাই নেম ওয়াজ। বুঝতে পারছেন? মনে থাকবে এটি? আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে। হি সেড টু মি আর ইউ গোয়িং টু মি? আর ইউ গোয়িং টু মি? তুমি কি আমার সাথে যাচ্ছ? ইয়েস অথবা নো। তাহলে এটাকে কি বলে? ইয়েস নো কোশ্চেন। কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব দিয়ে। কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব কয় ধরনের? দুই ধরনের, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এখানে সেট টু যায় কি লিখবো বলেন তো? হি আস্কড মি। হি আস্কড মি। এই যে যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো? ইফ। ইফের পরে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন, এটা কাকে বোঝাচ্ছে? যেহেতু আমি ভার্ব লিখবো পরে, সাবজেক্টটাকে লিখবো আগে, তাহলে মি মি লিখবো না আই লিখবো? আই। তার সাবজেক্টিভ কেসটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? আই। আই আই ওয়াজ গোয়িং টু। মি বলছে। মি কোন পারসন? ফার্স্ট পারসন। কাকে বোঝাচ্ছে? সাবজেক্টকে। এখানে ফার্স্ট পারসন সাবজেক্টকে হি, যেহেতু এখানে মি কোন কেস? অবজেক্টিভ কেস। তাহলে আমরা এখানে হিয়ার কি লিখবো? অবজেক্টটা লিখবো। কি হবে? এতটুকু কে কি বুঝেন নাই? সবাই বুঝছেন তো? ক্লাসের রেকর্ড আছে, আমি দিয়ে দিব। যাদের ঘরে স্মার্ট টিভি আছে ইউটিউবে দিয়ে দিব। আপনারা হচ্ছে বারবার দেখবেন, তাহলে মনে থাকবে। হয়তো আমি এখন একবার বলতেছি তো ভুলে যেতে পারে। বারবার দেখলে, আমরা একটা নাটক বা সিনেমা অনেকবার দেখলে মনে থাকে না কাহিনীগুলো? প্রত্যেক নায়ক একটু পরে কি বলবো আমরা বলে দিতে পারবো, ঠিক না? অবশ্যই এগুলো আমাদের বেশি মনে থাকে, পড়াশোনা মনে না থাকলেও। আমাদের এখানে এমন মেধাবীও আছে, একটা মুভি দেখার পরে হুবহু কাহিনীটা বলতে পারবে। কিন্তু একটা মানে বাইরে স্কুলের যে বই, এই বইয়ের বাইরে যদি কোনো গল্পের বই দিই সেটাও পড়ে বলে দিতে পারবে। কিন্তু স্কুলের বই যদি ওদেরকে পড়ে যদি বলতে বলি, সেটা আর বলতে পারবে না। প্রমোদ চৌধুরী এই কথাটাই বলছিল, যখন আমাদেরকে কোনো বইকে কি বলা হয়? পাঠ্য বই বলা হয়, তখন সেটাকে আমরা আর পড়ি না। কিন্তু সেম গল্প যদি অন্য বইতে লেখা থাকে, আমরা কি মনোযোগ দিয়ে পড়ি, ঠিক না? এই অভ্যাসটুকু আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে। তাহলে এখন তাহলে আমরা যখন বারবার দেখবে, বিষয়গুলো আমাদের মনে থাকবে বেশি করে। শুনেন, পড়ে মনে রাখার চাইতে আমার কাছে মনে হয় আর কি শুনে বেশি মনে রাখা যায়। আপনি এখন একবার শুনছেন, এখানে আমি এতক্ষণ যা বললাম হয়তো সবকিছু আপনাদের মনে নাই, কিন্তু কিছুটা কিছু মনে আছে, ঠিক না? একদিন যখন আপনি বারবার শুনতে থাকবেন, তখন দেখবেন যে আপনি খুব সহজে এগুলো মনে থাকবে এবং পারবেন ইনশাল্লাহ। এখন বুঝছেন এতটুকু? কার কোনো প্রশ্ন আছে এখানে? আর ইফ আই ওয়াজ গোয়িং টু হিম। এখন এতটুকু অংশ তাহলে আপনারা আপাতত লিখে নেন, এরপর আমি পরবর্তী সেন্টেন্সে যাব। এখন আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স করাবো। কি করাবো?
ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা? অনেকের প্রশ্ন থাকে না যে স্যার আমি কিভাবে বুঝবো এটা যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আমরা কিভাবে বুঝবো? মূলত হচ্ছে এই বাক্যগুলো ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে। মনে রাখবেন ভার্ব দিয়ে শুরু হবে মানে হচ্ছে এখানে কোনো সাবজেক্ট থাকবে না। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, এখানে কোনো সাবজেক্ট কি আছে? নেই। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে প্লিজ বলছে, তার মানে কি বুঝাইছে? অনুরোধ করছে। অনুরোধ না? অনুরোধ দিলে কি লিখবো? স্পষ্ট করে লিখি। এটা ফার্স্ট ফর্ম, তাহলে লিখবেন রিকোয়েস্ট। এটা যদি প্রেজেন্ট হয় তাহলে লিখলাম রিকোয়েস্ট। কেমন? হি রিকোয়েস্টেড মি। এবং এই কমা কোটেশনে যায় কি লিখবো? টু। মনে রাখবেন রিপোর্টেড স্পিচ লেখার আগে দিয়ে আমরা টু লিখবো। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। তার মানে যদি অনুরোধ করে লিখবো রিকোয়েস্টেড, উপদেশ দিলে কি লিখবো? অ্যাডভাইসড, অর্ডার দিলে অর্ডার লিখবো, আর কমান্ড দিলে তো কমান্ডেড বা কমান্ড। কেমন? এরপর আমরা ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখবো। তো ভার্ব কি আছে? গিভ। এখন অনেকে প্রশ্ন করতে পারে আপনি তো বলছিলেন ভার্বের পরিবর্তনটা সকল সেন্টেন্সে হবে, তাহলে গিভটা কেন এখানে গেভ হয় নাই, মানে ফার্স্ট ফর্ম কেন হয় নাই? মূলত দেখেন তো টু লিখছি না, টু এর পরে কি ভার্বের কোনো পরিবর্তন হয়? হয় না, এই জন্য এখানে পরিবর্তনটা করি নাই। এবার বুঝতে পারছেন তো? টু না থাকলে পরিবর্তন হইতো। গিভ মি বলছে, মি দ্বারা কাকে বোঝাচ্ছে? তাহলে এখানে কি লিখবো? হিম। হি এর অবজেক্টে লিখবো কি? হিম। গিভ হিম আ গ্লাস অফ কি? ওয়াটার। ঠিক একই নিয়মে বাকিগুলো হবে, নিয়ম সেম, শুধু শব্দগুলোর পরিবর্তন হবে। ঠিক আছে, এটা বুঝছেন? জি লেখেন।